ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিক্স সম্মেলনে যোগদান করার জন্য আমন্ত্রণ করেছেন। এই সম্মেলনটা হবে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি। এই আবেদনের খবরটি প্রচারিত হওয়ার পর বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী, বিশেষ করে 2024-এর জঙ্গি উত্থানে যারা বিজয়ী হয়েছে তারা এটাকে তারেক রহমান সরকারের বিজয় হিসাবে দেখছেন। এবং পাবলিক ডিপ্লোমেসিতে আমি এটা সত্যি নরেন্দ্র মোদীর উপর তারেক রহমানের বিজয় হিসাবে আমিও দেখছি। কিভাবে দেখছি সেটা বলার জন্যই এই ভিডিওটা। এখানে অবশ্য অনেকে আমাকে এসে বলবেন, ভারতীয় কিছু দর্শক আমার আছেন, তারা এসে গালি দিবেন যে আপনি আপনার দেশের কথা ভাবেন, ভারতের কথা আপনার ভাবতে হবে না। আসলে উনি যে পাবলিক ডিপ্লোমেসিতে নরেন্দ্র মোদী তারেক রহমানের কাছে ফেল করেছেন, এটা আমি আসলে বাংলাদেশের ভেতরের অবস্থাটা বলছি। ভারতীয়দের মধ্যে কি অবস্থা হচ্ছে সেটা না। আসলে মূল বক্তব্যটা হলো যে বাংলাদেশের মানুষের কাছে তারেক রহমান আপাতত পাবলিক ডিপ্লোমেসিতে নরেন্দ্র মোদীর উপরে উঠে গেছেন এবং এইটা দীর্ঘমেয়াদে ভারত বাংলাদেশ সম্পর্কের জন্য খুব একটা ভালো কি মন্দ সেটা হয়তো আমার এই বক্তব্য শুনলে আপনারা বুঝতে পারবেন। তার আগে বলে নেই পাবলিক ডিপ্লোমেসি কি। পাবলিক ডিপ্লোমেসি কি এর সংজ্ঞা দিয়ে আমি আমার গল্প বলবো। আমি যখন 2021 সালে স্পেন থেকে গিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জয়েন করি, তখন আমাকে এই পাবলিক ডিপ্লোমেসির ডিজি বা মহাপরিচালক করা হয়। আমাদের এই জিনিসটা মানে এই কি বলে, আমাদের ফরেন মিনিস্ট্রিতে এটাকে অনুবিভাগ বলে। অনুবিভাগ কি জিনিস? এই অনুবিভাগে আগে নাম ছিল এক্সটার্নাল পাবলিসিটি উইং। আমি যে সময়টায় যাই ঠিক ওই সময়টাই এটাকে নামটা পরিবর্তন করে পাবলিক ডিপ্লোমেসি উইং বলা হয় এবং এখনো সেটা চলমান আছে। ফলে বলতে পারেন যে পাবলিক ডিপ্লোমেসি উইং এর বাংলাদেশের ফরেন মিনিস্ট্রির আমি প্রথম ডিজি না, আমার আগেও বোধহয় একজন ছিলেন, তখন উনি অবশ্য দুটো, ওনার সময় নামটা পরিবর্তন হয়েছে। তো আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেনের কথা যারা শুনেন তারা জানেন যে উনি পাবলিক ডিপ্লোমেসিটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন। এবং পাবলিক ডিপ্লোমেসি উইং এ আমি জয়েন করার পর থেকে আমি তো খুব আশা আকাঙ্ক্ষা নিয়ে কাজ শুরু করেছিলাম। কারণ হলো তার আগে পাবলিক ডিপ্লোমেসি উইংকে একটা ডিভিশন বানানোর জন্য ফরেন মিনিস্ট্রি প্রধানমন্ত্রীর দপ্তরে এরা সারসংক্ষেপ বলে চিঠিও লিখেছিল আর কি, অনেকটা বড় সড়ো করে ডিভিশন বানাবে। ডিভিশন মানে তো বুঝতেই পারেন যে একটা মন্ত্রণালয়ের যে মন্ত্রী পরিষদ বিভাগ একটা ডিভিশন, শিক্ষা মন্ত্রণালয় এরকম দুইটা ডিভিশন আছে। ডিভিশন বিশাল ব্যাপক একটা বিষয় আর কি, ডিভিশন অনেকটা একটা মন্ত্রণালয়। তো পাবলিক ডিপ্লোমেসি উইংকে ডিভিশন বানাবে, আমি সেই ডিভিশনের ডিজি। এই জয়েন করার পর থেকে আমার মন্ত্রণালয়ের কর্তৃপক্ষের সাথে ঝগড়াঝাটি কি জন্য? আমি চাই যে আমাকে কিছু বলিষ্ঠ দক্ষ বা যা আছে আমাদের সীমার 2-3টা অন্তত একটু 6 মাস 1 বছর 1.5 বছর কাজ করবে এমন অফিসার দেয়া হোক। তো অফিসার দেয়, 2টা ভালো অফিসার দিলে এরা 1.5 মাস 2 মাসের মাথায় অন্য জায়গায় চলে যায়। এইটা নিয়ে আমি আমাদের ফরেন সেক্রেটারি মাসুদ বিন মোমেনের সাথে ঝগড়া করি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে ঝগড়া করি, মন্ত্রীকে বারবার নালিশ জানাই মোমেন স্যারকে, যেহেতু মোমেন স্যার পাবলিক ডিপ্লোমেসি চান। আমার ঝগড়ার মূল কথাটা ছিল এটাই যে আপনারা তো ভাই এটাকে ডিভিশন বানাতে চেয়েছিলেন, মানে আরেকটা মন্ত্রণালয় বানাতে চেয়েছিলেন, সেটা পারেন নাই বুঝলাম, কিন্তু এখন অন্তত আমাকে কিছু লোকবল দিয়ে সহায়তা করেন। এরা সেটা করতো না। না করার পেছনে যে এটা যে অন্তর্ঘাতমূলক সেটাও না, হলো যে আসলে মন্ত্রণালয়ের প্রতিদিনের কাজ কাম ফেলে রেখে এই ধরনের জিনিসের পেছনে সময় দেয়া বা লোকবল সাপ্লাই করা মন্ত্রণালয়ের এই সীমাবদ্ধতা আছে। অর্থাৎ বড় ধরনের উইল না থাকলে এটা করা যায় না, কিন্তু তারা উইলটা দেখিয়েছে কাগজে কলমে যে এটাকে ডিভিশন বানাবে। ডিভিশন বানালেও কিন্তু এটা আসলে কিছুই হতো না, কারণ তাদের তো আসলে এটা বোঝার দক্ষতা ছিল না বা দেখাতে পারেনি। আমি এখানে দোষ হিসাবে বলছি না, বাস্তবতা উপলক্ষে। এই যে আমি ঝগড়াঝাটি করি এটা ওদের কারো পছন্দ না, সচিবের তো একেবারেই পছন্দ না, সচিব আমাকে পাইলে খেয়ে ফেলে। আমি আবার আমার যে অফিসার গুলা ছিল ওদের বিদেশ ভ্রমণ টমনেরও ব্যবস্থা করছি কৃত্রিম ভাবে, হাতে পায়ে ধরে ভাই, একেবারে মানে হাতে পায়ে ধরতে হয় যে ওরা সহজ জিনিসটা বোঝে না। কিন্তু আমার ওই তর্কের উত্তর ওরা কোনোদিন দিতে পারবে না, যেটা হচ্ছে ডিভিশন বানাইতে চাইছিলেন উইং হিসাবে এটাকে আগে দাঁড় করা, সেটা কিন্তু তারা করে নাই। পরে আমি নিজে কিন্তু বিরক্ত হয়ে বের হয়ে গেছি। এই বের হয়ে যাওয়াতে আবার আমাকে সচিব মহোদয় মাসুদ বিন মোমেন সাহেব হেল্প করেছিলেন, যে আমাকে ভালোবেসে করেছিলেন তারা। উনি দেখছেন যে এই ছেলেটা মুখে মুখে তর্ক করে, চলে গেলেই ভালো। যাই হোক, সেইভাবে আমি আবার কানাডায় চলে আসি ডেপুটি হাই কমিশনার, একেবারে নিচের দিকের একটা পোস্ট নিয়ে। আমি ডিজি হিসাবে যতটুকু আমার দক্ষতা বা সেটার কিছু না। ওই কানাডায় ডেপুটি হাই কমিশনার আপনারা দেখবেন এটা খুব ছোটখাটো একটা পোস্ট, এটা এমন কোনো গুরুত্বপূর্ণ পোস্ট না। কিন্তু আমাকে বের করে দিয়ে নিশ্চয়ই মাসুদ বিন মোমেন সাহেব অনেক আর আনন্দ পেয়েছেন, আমিও বের হয়ে গিয়ে আনন্দ পেয়েছি। কারণ আমি দেখলাম যে
যেই ধরনের কথা বলে বেশি কাজের সাথে মানে তারা এটা পারে না আসলে, মানে এটা দোষের কিছু না, কিন্তু কথা হলো যে গিমিক তৈরি করে, কিন্তু আসলে এই পাবলিক ডিপ্লোমেসিতে মনোযোগটা দেয় না। দেখেন পাবলিক ডিপ্লোমেসি একটা আচ্ছা, এর আগে আরেকটা কথা বলে নিই। আমার যখন অনেক বছর হয়ে গেছিল, আমি স্পেনে আমার 5.5 বছর বিভিন্ন কারণে বদলি হলেও আমি যেতে পারি না, ওই কারণটা এখানে বলবো না। আমার একেবারে পকেট শেষ। আমার 2 মেয়ে ওখানে পড়াশোনা করতো, বছরে মানে লক্ষ লক্ষ যা টাকা সরকার দেয় তার মানে যা খাইতে দেয় সেটাও এই বাচ্চাদের পড়াশোনার জন্য স্কুলের খরচে ব্যয় করতে হয়। আমি তো স্পেন থেকে যেতে পারি না। ওই জন্য আমার রাষ্ট্রদূত যিনি ছিলেন উনি একটা তদবির করেছিলেন যে আমাকে আমেরিকাতে, তখন আবার ডেপুটি চিফ অফ মিশনের পোস্টটা খালি হয়েছিল, আমাকে যেন ওইখানে পোস্টিং দেয়। মন্ত্রী মহোদয় রাজিও হয়েছিলেন। এই মাসুদ বিন মোমেন, ওই যে এখন যাকে পররাষ্ট্র সচিব করবে বলছিল, সালাউদ্দিন নোমান চৌধুরী, এ ছিল তখন ডিজি, এই ছিল কিনা জানি না। মাসুদ বিন মোমেন আরো 2-1জনকে নিয়ে, হয়তো প্রতিমন্ত্রীকে নিয়ে আরো একজন, মানে সবার নাম বলা ধরেন, মন্ত্রীর সাথে গিয়ে তদবির করছে যে বহুদিন বিদেশে ছিল, একে এখন আমেরিকায় পোস্টিং দেওয়া যাবে না। তখন যদি আমাকে মার্কিন যুক্তরাষ্ট্রে ডেপুটি চিফ অফ মিশন করতো, তাহলে কিন্তু এই যে আওয়ামী লীগ সরকারের সাথে মার্কিনীদের যে কূটনীতির এত পতন হয়েছিল, এখন আমি বুঝি যে সেইটা ঠেকানোর হয়তো একটা অ্যাটেম্প তারা মানে আমাকে দিলে তাদের যে এটা ঠেকানোর একটা একটা মানে ইচ্ছাও ছিল, বা তারা এটা বোঝার সক্ষমতা রাখে, সেটা হতো আর কি। কারণ ফরেন মিনিস্ট্রির লোকজন আমাকে ভয় পায় দুটো কারণে, যে আমার পড়াশোনা, এই যোগ্যতার জন্য, আর আরেকটা কারণে আমাকে হয়তো তুচ্ছতা ছিল করতে পারে, যে আমি যে কথা বলতে পারি না, যে এখন যে আপনাদের সামনে যেটা বলছি, এই যোগ্যতাটা আমার ঘাটতি আছে। কিন্তু পড়া লেখা মানে পড়তে পারা, লিখতে পারা, কূটনীতি বোঝা, এটাতে তো ফরেন মিনিস্ট্রিতে আগাগোড়া আমার সমান আসলে এখনো কেউ নাই, তখনও কেউ ছিল না। আমি মোমেন স্যার বা ওনাদের কথা বলছি না, উনি তো অনেক সিনিয়র, ওনাদেরকে ফরেন সার্ভিসের কথা বলছি আর কি। সেটা তারা দিল না, ঢাকায় নিয়ে আমাকে, আমি খুব খুশি, কিন্তু আমাকে মানে জেনুইন যেটুক দরকার সেটুকু লোকবল পাই না। আর তো মন্ত্রণালয় বোঝেনি, সরকারি অফিসগুলোতে এইরকম রাজনীতি, এর তার পেছনে লেগে আছে, সে তার পেছনে লেগে আছে। আমি যাকে যা বলি মুখের সামনে বলি, পেছনে লাগা এটা আমি পছন্দ করি না, মানে এটা আমার চরিত্রের মধ্যে নাই পেছনে লাগা। অবশ্য এখন তো পেছনেই বলছি, আবার যাদের কথা বলছি তারা সবাই কিন্তু এই ভিডিওটা শুনবে, কিন্তু সবাই জানে যে আমি কোনো মিথ্যা কথা বলছি না। আমি যখন পাবলিক ডিপ্লোমেসি ডিজি ছিলাম, এই অনেকে যারা বক্তৃতা টক্তৃতা দিতে যেত নানান জায়গায়, তারা এসে আমাকে জিজ্ঞেস করতো যে এই পাবলিক ডিপ্লোমেসি কাকে বলে। তখন আমি তাদেরকে পাবলিক ডিপ্লোমেসির নানান সংজ্ঞা লিখে দিতাম। আর পাবলিক ডিপ্লোমেসির সংজ্ঞা যেটা বইপত্রে লেখা সেটা অত্যন্ত জটিল, ফলে আমি আমার মতো করে সংজ্ঞা বানাতাম। এবং আমি সংজ্ঞাটা বানাতাম আসলে এই যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে পাবলিক ডিপ্লোমেসি, ভারতের, চীনের, রাশিয়ার কিংবা মার্কিনীদেরও যে পাবলিক ডিপ্লোমেসি, সেটার আলোকে আমি প্র্যাকটিক্যাল সংজ্ঞা বানাতাম, এবং তারা ওগুলা নিয়ে বক্তৃতা দিত। এবং পাবলিক ডিপ্লোমেসিকে এতই গুরুত্ব দেওয়া হয়, মোমেন স্যার ঠিকই ছিলেন, উনি গুরুত্বটা বুঝতে পেরেছিলেন, দিতেও চেয়েছিলেন, কিন্তু ওই যে ব্যুরোক্রেসির প্যাঁচে পড়ে ওনার তো আসলে হাত পা বাঁধা। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে যে ব্যয়, বাৎসরিক ব্যয়, মানে পররাষ্ট্র মন্ত্রণালয় চালাতে সরকারের যা খরচ, ভারতের শুধু পাবলিক ডিপ্লোমেসি উইং চালাতে ততটা খরচ। বোঝেন তাইলে, ভারত যদি পাবলিক ডিপ্লোমেসির পেছনে এত টাকা খরচ করে, তাহলে চীন কত করে, রাশিয়া কত করে, মার্কিন যুক্তরাষ্ট্র কত করে। পাবলিক ডিপ্লোমেসির সংজ্ঞা ব্যাপক, অনেক কথা আছে। যেটা হলো যে আপনি যদি পাবলিকের কাছে আপনার মুখ উজ্জ্বল হয়, এটাই মানে বুঝতে হবে যে মানে আপনি পাবলিক ডিপ্লোমেসিতে ভালো করেছেন। যেমন এখন তারেক রহমান যেইভাবে এটা দেখাচ্ছে, তারেক রহমান বা 24-এর জঙ্গি উত্থানের লোকজন এই নরেন্দ্র মোদী সাহেবের তারেক রহমানকে ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ জানালেন। তারেক রহমানকে তার সমর্থকরা বিজয় হিসাবে দেখছে, কারণ তারেক রহমানকে তো এর আগেও দাওয়াত দেওয়া হয়েছিল, সেই দাওয়াতে তিনি যান নাই, তিনি সেখানে না গিয়ে চীনে গিয়েছেন, আবার দ্বিতীয়বার দাওয়াত দিচ্ছে। এখন তারা এটাকে দেখাচ্ছে যে দেখো ভারত কতভাবে তারেক রহমানের এবং বাংলাদেশের কাছে ধরা, একবার দাওয়াত দিয়েছে যায় নাই, এখন কিন্তু আরেকবার দাওয়াত দিচ্ছে, চালাকি করে ব্রিক্সে নিয়ে যাচ্ছে, কোনোভাবে তারেক রহমান যেন ভারতে যায়, ভারতে না গেলে ভারতের ইজ্জত নষ্ট হয়ে যাচ্ছে। এটা যখন ব্যাপক একটা দেশের ব্যাপক জনগণ এইভাবে চিন্তা করে, তখন সেখানে তো তারেক রহমান পাবলিক ডিপ্লোমেসিতে জয়ী হলেন, এবং তার যে প্রতিপক্ষ সেটা যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়, নরেন্দ্র মোদী তো পরাজিত হলেন। আমি আবারও বলছি, ভারতের দৃষ্টি, ভারত এগুলো নিয়ে আসলে ভারতীয় জনগণের খুব একটা মাথা ব্যথা নাই। এগুলো যত মাথা ব্যথা বাংলাদেশের অভ্যন্তরে, দুই পক্ষেরই। আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আছি, মুক্তিযুদ্ধের বিপক্ষের মানুষ আছি, সবার কাছেই আপাতত মুক্তিযুদ্ধের বিপক্ষের মানুষের এই যে চিন্তা, তারেক রহমান প্রথমবার দাওয়াত দিয়েছে, পাত্তাই দিল না, চীনে চলে গেছে, দ্বিতীয়বার দাওয়াত দিচ্ছে, তারপরেও দ্বিতীয়বার দাওয়াত দিয়েছে। এটা একটা বড় বিজয় যে ভারত যে কাঙ্গাল তারেক রহমানের ভিজিটের জন্য। এটা ভাবা তো আসলে সাধারণ মানুষকে, এটা ভাবলে কি আপনি দোষ দিতে পারবেন? আমি কিন্তু দোষ দেওয়ার কারণ দেখি না। ফলে পাবলিক ডিপ্লোমেসিতে তারেক রহমান বিজয় হয়েছে, আপাতত এই পর্যন্ত বিজয়। এতে কিন্তু এই ধারণা মানুষের যারা করছে বাংলাদেশের, তাদের ধারণাকে আপনার সঠিক বলতে হবে।
এর বাড়তি যে কথাটা বলবো, দেখুন ভারতের আসলে এই যে ব্রিক্সের হয়ে নরেন্দ্র মোদী তারেক রহমানকে দাওয়াত দিলেন, হ্যাঁ স্বাগতিক দেশ হিসাবে, স্বাগতিক দেশ মানে হলো যে দেশে ব্রিক্সের সম্মেলনটা অনুষ্ঠিত হবে সেই দেশের প্রধানমন্ত্রী হিসাবে কাকে দাওয়াত দিবেন না দিবেন এটার একটা লেভারেজ ওনার হাতে থাকে, মানে একটা ডিসিশন মেকিং থাকে। কিন্তু মোটা দাগে এটা কিন্তু আবার একটা নীতিমালাও যে এই ব্রিক্স সম্মেলনে কারা কারা যাবে কারা কারা যাবে না। কিন্তু ব্রিক্স তো মূলত চীনের ইস্যু। এটা দেখবেন যে ব্রিক্স করা হয়েছে চীনের নেতৃত্বে সোজাসুজি। এটা একটা মার্কিন যুক্তরাষ্ট্রের মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অর্থনৈতিক শক্তি বলে, মানে কৌশলগত সামরিক শক্তি বলে, যেটাই বলেন, এই শক্তিটার বিরুদ্ধে দাঁড়ানো একটা বলে হলো ব্রিক্স। ফলে ব্রিক্সে কাউকে দাওয়াত দিলে এটা এটা মানে চীনের ইস্যু হিসাবেও দেখা যায়। এখন তারা এইভাবেও যদি বলে যে চীনের ধমকে নরেন্দ্র মোদী ব্রিক্সে তারেক রহমানকে দাওয়াত দিয়েছেন, সেটাও তারা দেখতে পারে। কারণ বাংলাদেশের জঙ্গি মৌলবাদী স্বাধীনতা বিরোধী শ্রেণী ভারতকে কোন দৃষ্টিতে দেখে সেটা শেষের দিকে বলছি। কিন্তু তাহলে তারেক রহমানকে দাওয়াত দিলেন কেন? কারণ একটা ব্রিক্স ইস্যু, কিন্তু নরেন্দ্র মোদীরও ডিসক্রিপশন থাকতে পারে, কিন্তু মূলত এটা একটা ব্রিক্স ইস্যু। ব্রিক্সের প্রধান দেশ কিন্তু চীন। আবার দেখেন ভারতের কূটনীতি কিন্তু অত্যন্ত কঠিন, আমাদের চেয়ে অনেক কঠিন। ভারত ব্রিক্সের সদস্য, অর্থাৎ চীনের নেতৃত্বে যে মার্কিন শক্তিকে চ্যালেঞ্জ জানানোর একটা উদ্যোগ ব্রিক্সের মাধ্যমে, সেটার কিন্তু ভারত একটা সক্রিয় সদস্য। আবার দেখুন ভারত কিন্তু একইভাবে কোয়াডের সদস্য। কোয়াড কি? কোয়াড হলো ভারত, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, অস্ট্রেলিয়া, এই চারটা দেশের একটা জোট, যেটারও মানে অনেক কঠিন কঠিন কথা আছে। সহজ কথা হলো সেটাও কিন্তু আবার চীনের একটা প্রতিপক্ষ জোট হিসাবে দেখা হয়, যেটা ভারত মহাসাগর আর প্রশান্ত মহাসাগর অঞ্চলে চীনের প্রভাব ঠেকানো হিসাবে এটা দেখতে পারেন। তো ভারত তাহলে দুই নৌকায় পা আছে তার, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও আছে, আবার সেটা কোয়াডে, চীনের সাথেও আছে সেটা ব্রিক্সে। এটা কিন্তু ভারতের জন্য এক ধরনের শক্তি। ভারত নিজেকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে দেখে, যেটা সত্য, ভারতে তো গণতন্ত্র চালু আছে, সেই হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সে মিত্র। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে যে গণতান্ত্রিক মৈত্রী ঠিক ভালোভাবে ফাংশন করছে না মার্কিন যুক্তরাষ্ট্রের উথাল পাথাল শিফটের কারণে। আবার চীন ভারতের নিকটতম প্রতিবেশী, এবং চীন এশিয়ান শক্তি, ভারত, ব্রিক্স, এগুলা পশ্চিমা শক্তি বিরোধী একটা জোট সেখানেও আছে। এই যে ভারতের কূটনীতিটা, এটা তো একটা জটিল কূটনীতি, যে যাই বলুক, এটা মেনে চলা এবং এটাকে সাকসেসফুল করতে পারা, এটাকে আপনি সাবোটাজ হিসাবেও দেখতে পারেন, আবার জটিলতা হিসাবেও দেখতে পারেন। কিন্তু এটা সাবোটাজ না দেখলে জটিল কিন্তু যথেষ্ট, এবং এইগুলোকে এই ধরনের জটিলতা মোকাবেলা করার জন্যই কিন্তু কূটনীতি, ভারত সেই কূটনীতিটা করছে। এই গেল যে মানে আমি ভারতের পক্ষ থেকে তারেক রহমানকে দাওয়াত দেওয়ার যে কারণগুলো ব্যাখ্যা করতে গিয়ে এসব কথা বলছি আর কি। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা এটা কিভাবে দেখবে? সেইটা তারা এইভাবে দেখবে যে বাংলাদেশের যারা জঙ্গি, স্বাধীনতা বিরোধী এবং পাকিস্তানি সেকুলার নাস্তিক আছে, তারা কিন্তু একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করে যে ভারত এক হিন্দু প্রধান রাষ্ট্র। হিন্দুরা কখনো মুসলমানদের সাথে যুদ্ধে যেতে না, হিন্দুরা মুসলমানদেরকে ভয় পায়, পাকিস্তানের সাথে ভারত যতবার যুদ্ধ করেছে ততবার হেরেছে। এগুলো হলো বাংলাদেশের মোটামুটি একটা মেজরিটি অংশের বিশ্বাস। আমি আবারও বলছি যে এই জিনিসটা, এই বিশ্বাস ভঙ্গ করার জন্য ভারতের তরফ থেকে কোনো উদ্যোগ নাই। ভারতের তরফ থেকে কিন্তু অনেক উদ্যোগই নাই, যেগুলো ভারত রাষ্ট্রের ঠিক তাদের প্রতিবেশীর সাথে কূটনীতিতে অবশ্যই এটা ভারতের প্রজ্ঞার পরিচয় বলা যাবে না। যেমন একটা কথা আমরা প্রায় শুনি যে ভারতের যেসব প্রতিবেশী রাষ্ট্র আছে কারো সাথে ভারতের সম্পর্ক ভালো নয়। প্রতিবেশী রাষ্ট্র কারা? ভুটান, নেপাল, চীন, পাকিস্তান, বাংলাদেশ। তখন বলতো যে একমাত্র বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো, অন্য কারোর সাথে সম্পর্ক ভালো নয়। বা শ্রীলঙ্কাও এর সাথে আনতে পারেন, শ্রীলঙ্কার সাথে যদিও স্থল সীমানা নাই কিন্তু সমুদ্র সীমানা আছে। এবং মোটা দাগে কথা তো সত্য। তো ভারত কি এই জিনিসগুলো চিন্তা করে দেখে যে কোন দেশের সাথে, মানে প্রতিবেশী সকল দেশের সাথে তাদের, বা মালদ্বীপও প্রতিবেশী বলতে পারেন, যে সকল প্রতিবেশী দেশের সাথে খারাপ কিভাবে হয়? আর সেটা যদি খারাপই হয়, বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে যে ভারতের সখ্য, সেটাকে আরো উন্নততর করার কি ভারতীয় গভীর কোনো প্রচেষ্টা ছিল? মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিরও ছিল না, ভারতেরও ছিল না। তো ভারতের রাজনীতি বা ভারতের কূটনীতিতে এই আপনার কি বলবো, এই অদক্ষতা বলুন বা এই অগভীরতা বলুন, এটা কিন্তু বিদ্যমান। এইটা বিদ্যমান। আমরা যেটা দেখছি যে ভারতের কূটনীতি এবং ইয়েতে হয়তো ভারত বড় রাষ্ট্র হিসাবে এটা ভাবতে পারে যে না, এগুলোকে আমার পাত্তা দেওয়ার কিছুই নেই, কিন্তু তাদের আবার মিডিয়াগুলো তো প্রচুর পাত্তা দেয়। আমরা দেখছি 2024 জঙ্গি উত্থানের পর ভারতীয় মিডিয়া ব্যাপকভাবে জঙ্গি উত্থানের বিরুদ্ধে অনেক অবস্থান নিয়েছে। আবার এই অবস্থান নেওয়াতে যে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির খুব একটা উপকার হয়েছে তা কিন্তু না, বরঞ্চ স্বাধীনতা বিরোধীরা এখানে জোট পেয়েছে। অর্থাৎ এই যে ভারতের ব্যাপক মিডিয়া যে আমাদের মুক্তিযুদ্ধ অর্থাৎ 2024 জঙ্গি উত্থানের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সেইটা আসলে কোনো দক্ষ মিডিয়া কর্ম না, এটা ছিল অনেকটা ভিউ ব্যবসা।
এই ভিউ ব্যবসা বাংলাদেশের লোকজনও করে, ভারতের লোকজনও করে, কারণ যারা ভিউ ব্যবসার সাথে জড়িত, মিডিয়া বলুন, ইউটিউব বলুন, সোশ্যাল মাধ্যম বলুন, দুই তরফে আসলে যারা গ্রাউন্ড লেভেলের কর্মী, ওরা সবাই কিন্তু অভাবগ্রস্ত, ওদের প্রথমেই দরকার টাকা। এটাই হলো মূল কারণ। এইখানেও ভারতীয় রাষ্ট্রযন্ত্র, যেটা বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা বলে যে গদি মিডিয়া, মোদি মিডিয়া, তারা যে এটা দক্ষতার সাথে করে বা সত্যি সত্যি গদি মিডিয়া, মোদি মিডিয়া হিসাবে কোনো বড় কাজ করে, এইটার কিন্তু আমি অন্তত কোনো প্রমাণ দেখি নাই। আমি যেটা দেখছি যে আমাদের জঙ্গি স্বাধীনতা বিরোধী মৌলবাদীরা যেই তর্ক বলুন, কুতর্ক বলুন, যা কিছু বলে তাদের পক্ষের লোকজনকে চাঙ্গা রাখে, সেগুলোর অনুকূলে কিন্তু এই মিডিয়াগুলো, দুর্বল মিডিয়াগুলো কাজ করেছে, যদিও তারা এই জঙ্গি উত্থানের বিপক্ষে অবস্থান নিয়েছিল। যাই হোক, আমি মনে হয় সব কথা বলে ফেলেছি। যেটা আমি কনক্লুশনে যেটা বলতে চাই, যে ভারতকে তার প্রতিবেশীদের সাথে সম্পর্কের ক্ষেত্রে আরো দক্ষতার পরিচয় দিতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং ভারত, এই দুটি পক্ষকে তাদের যে সম্পর্ক সেটা গভীরতর করার ক্ষেত্রে দুই পক্ষকেই আরো ম্যাচুরিটি দেখাতে হবে। কারণ বাংলাদেশের যে স্বাধীনতা বিরোধী পক্ষ, এইটা আর পাকিস্তানের মধ্যে কোনো পার্থক্য নাই। ভারত যদি পাকিস্তানকে শত্রু রাষ্ট্র গণ্য করে, কিন্তু 2024-এর যারা জঙ্গি উত্থান ঘটিয়েছে তাদের কাউকে কাউকে বন্ধু মনে করে, এইটা ভারত রাষ্ট্রের বা যারা মনে করে তাদের এটা কিন্তু একটা ভুল, এবং সেই ভুলটা আমরা তাদেরকে ক্যারি করতে দেখেছি। যেই ভুলের খেসারত কিন্তু নরেন্দ্র মোদী সরকার বাংলাদেশে দিচ্ছে, বাংলাদেশের জনগণের কাছে দিচ্ছে, যে তারা এখন দেখছে যে নরেন্দ্র মোদী সরকার তারেক রহমানকে ভয় পায়, তারেক রহমানের কাছে পরাজিত হয়েছে, তারেক রহমানকে একবার উনি আমন্ত্রণ করেছেন, যায় নাই, এই না যাওয়াতে উনি আরো শঙ্কিত, এখন তিনি তারেক রহমান